সারা দেশে আজ মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ৯ দফা দাবি বাস্তবায়নে তারা মূলত আদালতমুখী যাত্রা করেছে। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি এতে অংশ নেন শিক্ষক, আইনজীবী সহ বিভিন্ন পেশার মানুষ। বিভিন্ন জায়গায় ঘটেছে সংঘর্ষ। অর্ধ শতাধিক আন্দোলনকারী আটক হয়েছে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে ছেড়ে দেয়া ও আন্দোলনকারীদের উপর গুলি বন্ধের বিষয়ে তারিখ থাকলেও একজন বিচারপতি অসুস্থ থাকায় বুধবার আদেশ দিতে পারেননি আদালত। বৃহস্পতিবার আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন করে রিমেম্বারিং আওয়ার হিরোজ নামে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। এদিকে এখনও জামায়াত ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি হয়নি। বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জামায়াত শিবির নিষিদ্ধের বিষয়টি এখনও প্রক্রিয়াধীন, যে কোনো সময় প্রজ্ঞাপন জারি হবে। অন্যদিকে সকালে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতির কাছে প্রশ্ন রেখে বলেছেন, সমাধান হয়ে যাওয়া বিষয়কে যারা সহিংসতায় রূপ দিলেন তাদের কি অর্জন হলো। সহিংসতায় হতাহতের ঘটনায় সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতাও চেয়েছিলেন তিনি। সব মিলিয়ে কোটা সংস্কার আন্দোলন নিয়ে গত 2 সপ্তাহ ধরে দেশে যে বিরূপ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা এখনও স্বাভাবিক হয়নি বলেই প্রতিমান হচ্ছে। বরং এর সাথে যুক্ত হয়েছে জামায়াত ও ছাত্র শিবির নিষিদ্ধের বিষয়টি। দর্শক, এসব নিয়ে আমাদের আজকের এখন প্রকাশ। আমরা আলোচনার নাম দিয়েছি বিবিধ। এই কথা বলতে স্টুডিওতে আমাদের সাথে আছেন সাবেক সচিব এনআই খান, আছেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম। আপনাদের স্বাগত। ধন্যবাদ। এছাড়া ধানমন্ডি থেকে আমাদের সাথে যুক্ত আছেন ইতিহাসবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মেজবা কামাল। স্যার, আপনাকেও স্বাগত। দর্শকের পুরো আয়োজন আপনার সাথে আছে মাহমুদ রাকিব। আমরা একটু শুরুতেই যেতে চাই সাবেক সচিব এনআই খান আপনার কাছে। আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করছি, একটু সূচনাতে আপনি শুনছিলেন, আমরা বেশ কয়েকটি বিষয় তুলে এনেছি। আজকের একদম সর্বশেষ যে আপডেট তথ্যগুলো যদি আমরা বলি, এর সঙ্গে আরও দুটি যুক্ত করতে চাই। সেটি হলো পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের দিকে যাচ্ছে, তার প্রমাণ। আগামীকাল থেকে স্বল্প দূরত্বের রেল চালু করা হচ্ছে। আজকে স্বাভাবিক নিয়মে অফিস আদালত চলেছে স্বাভাবিক সময়ের মতো। এবং একই সঙ্গে রোববার থেকে দেশের 12টি সিটি কর্পোরেশন ও নরসিংদী পৌরসভা ছাড়া বাকি সব জায়গায় প্রাথমিক পর্যায়ের স্কুল খুলে দেয়া হচ্ছে। আপনি একটু বলুন, বিবিধ বিষয়ে জানতে চাই। আমার মনে হয় ভালো লক্ষণ, সবচেয়ে ভালো লক্ষণ মাননীয় প্রধানমন্ত্রীর আজকের যদি কথাটা শোনেন, আজকে বলছেন যে এতগুলো প্রাণ গেল, এটা অপূরণীয়, এইসব কথাগুলো আমি মনে করি ইতিবাচক। দ্বিতীয় আরেকটি বিষয় আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো দিক, সেটা হচ্ছে বিচারপতি অসুস্থ হয়েছেন, কিন্তু অন্য সময় হলে হয়তো বলতেন যে ভান করেছেন, কিন্তু আমি এ পর্যন্ত শুনিনি, আপনার মুখ দিয়েও শুনলাম না বা কারোর কোনো প্রশ্ন শুনলাম না। তার মানে মনে হচ্ছে যে সন্দেহ অবিশ্বাস কিছুটা হলেও হয়তোবা কাটছে। আরও কয়েকটা বিষয় দেখেছি আমরা, সেটা হচ্ছে সরকারি বাহিনী হত্যা করেছে, এটা তো বলা হচ্ছে, তাই তো? কিন্তু একইভাবে আবার সরকার থেকে শোক দিবস ঘোষণা করা হয়েছিল। এটা কি ইতিবাচক না? আমার তো মনে হচ্ছে এটা পরিবেশ, অনেকে হয়তো নেয়নি, কিন্তু একটা বেস কিন্তু গড়ে উঠছে গত দিনের চেয়ে আজকে। আমরা দেখেছি যে কাল লাল ব্যান্ড পড়েছিল মাথায় বা মুখেও লাল কাপড় দিয়েছিল, অর্থাৎ তারা অনেকটা উল্টাভাবেই এটা প্রতিবাদ করার চেষ্টা করেছিল। কিন্তু আমার মনে হয় মন আস্তে আস্তে নরম হচ্ছে। আসলে আমার কাছে মনে হয় যেমন এটা না করে যদি সুনির্দিষ্ট একটা সুপারিশ দিত তারা, যে এটা 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 করতে হবে, আর একটু লং টার্মে যদি 9টি দাবি তো দাবি দিয়েছেন, সুপারিশ দেয়নি, 9টি দাবি দিয়েছেন। না, আমি বলছি কি যে সুপারিশ লাল ব্যান্ড না করে সরকারকে যদি বলতো যে এইটার পরে এইটা, এইটার পরে এইটা। এখন কিন্তু সরকারকেও সাহায্য করা দরকার। যেমন দেখছি যে সরকারি লোকে এখন কিন্তু অনেকটা আরও বেশি গ্রহণযোগ্য হয় এরকম ভাষায় কথা বলছেন। তো আরও সুপারিশ হয়তো করা যেত, এটা যে সরকার প্রধানমন্ত্রী বলেছেন যে তার নেতাকর্মীদের যে অযাচিত কথা না বলতে বলেছেন। সরকারি এক্স্যাক্টলি সরকারি লোক যদি এইভাবে যদি করে, সেই সব সুপারিশ দিলে, মানে সরকারের কাছে প্রতিবাদের না করে সুপারিশ দেওয়া, সাহায্য করা, তাহলে আমার মনে হয় আরও বেশি ভালো হতো। আর
এইসব বিষয়ে কিন্তু গবেষণাও করা দরকার। গবেষণা করে একটু লং টার্মে বলা দরকার ভবিষ্যতে সরকারের আচরণ বা যারা এর সাথে সরকারি লোক থাকে তাদের আচরণ কেমন হওয়া উচিত। এছাড়াও কিন্তু আমাদের এটা লক্ষ্য করা উচিত যে আমাদের শিক্ষালয়ের বিষয়গুলো যদি আমরা বলি যে সরকারি আচরণ অগ্রহণযোগ্য বা যেভাবে এখন হচ্ছে সেটা অগ্রহণযোগ্য, কিন্তু তার দায়ভার কি শিক্ষালয়ের নেই? তারাই শেখায়, তারাই পড়ায়, তারাই আচরণগত পরিবর্তন করে। সুতরাং সেখানে কোনো কর্মকৌশলের বা সেখানে কোনো পরিবর্তন আনার বিষয় আছে কিনা সেগুলো কিন্তু লং টার্মে চিন্তা করা উচিত। তার কারণ একটা জাতিকে শেপ দেয় কিন্তু শিক্ষা। এটা হয়তো অনেকে মনে করতে পারে এটা সমালোচনা, কিন্তু এটা সমালোচনা না। আমাদের নতুন নতুন অবস্থার সৃষ্টি হচ্ছে। এই অবস্থার সৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। আমরা একটা জাতি যখন একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যায় তখন অনেক রকম সমস্যা দেখা দেয় এক স্টেজ থেকে আরেক স্টেজে ডেভেলপমেন্টের। সুতরাং এখানে কিন্তু এই চিন্তাগুলো আছে। আমরা বিচ্ছিন্নভাবে ভাবলে হবে না, আমাদের সব সেক্টর থেকে সব দিক থেকে ভাবতে হবে, রাদার প্রেশারও তৈরি করতে হবে, কোনো সন্দেহ নেই। তবে আজকের যে বিষয়টা বলবো, আমি আজকে দেখলাম যে কয়েকটা অ্যারেস্ট হয়েছে। আমার কাছে মনে হয় যে এগুলো যদি অ্যারেস্ট না করে অন্যভাবে একটু কন্টেন্ট করা যেত ভালো হতো। তবে আজকে অনেক নরমভাবে, আজকে কোনো ওরকম খুব সহিংস কিছুই হয়নি, ঢাকায় হয়নি, যেটা দেখছি, কিন্তু সেইভাবে সহিংসতা আসেনি। তাতে মনে হচ্ছে যেন গুলি করতে দেখিনি কোথাও, সিচুয়েশন কাম হচ্ছে এবং সবার সম্বিত ফিরে আসছে। এর আগে আমার মনে হচ্ছে পুলিশ একটু প্যানিকই হয়ে গিয়েছিল, পুলিশ একটু অন্যভাবেও আচরণ করেছে। এখন মনে হচ্ছে তারাও কন্ট্রোলে। একটু আগে দেখলাম যে স্ক্রোলে কিছু বদলি করা হয়েছে। সুতরাং রিথিঙ্কিং অনেকেই করবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ আহসানুল করিম। আপনাকে যেদিন শুনানি হলো যে এই কোটা সংস্কারের যে দাবিটি ছিল, সেখানে কয়েকজন বিশেষজ্ঞ আইনজীবীকে আদালত দাওয়াত দিয়েছিল, বিশেষ সম্মানিত করেছিলেন, আপনি তার মধ্যে ছিলেন। সেই ধারাবাহিকতায় জানতে চাই, আজকে আদালতের একটি চূড়ান্ত রায় দেবার কথা ছিল, এটি প্রথমে ছিল গতকালকে, সেখানে গতকালকেও শুনানি হয়েছে, বিশাল বহরের আইনজীবী সহ সেখানে গতকালকে শুনানি করেছেন। আজকে সেই শুনানির আরও করবার কথা ছিল এবং এখানে চূড়ান্ত রায় দেবার কথা ছিল দুটি বিষয়। একটি হলো যে 6 জন সমন্বয়ককে ডিবি কার্যালয়ে হেফাজতে রাখা হয়েছে, হেফাজতের দুপাশে দুটি কমা হবে বেশ কয়েকদিন ধরে, তাদেরকে ছেড়ে দেওয়ার বিষয়ে একটি আদেশ একজন রুল জারি করেছে বা রিট করেছিল। আরেকটি আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গুলি চালানো যাতে বন্ধ হয় তা নিয়েও একটি আবেদন ছিল। সে দুটির শুনানি শেষে আজকে রায় দেবার কথা ছিল। সেখানে একজন বিচারপতি অসুস্থ হয়েছেন, যদিও সাবেক সচিব এনায়েত খান বলেছেন ভান শব্দটি আসেনি আজকে কোথাও। আমরা বিশ্বাস করতে চাই অসুস্থ হয়েছেন। যে অসুস্থ আজকে কেন হলেন আর কি মনে হয় আপনার? আপনি তো আদালতের মানুষ। দেখুন, যখন কোনো বিচারক বলেন যে তিনি অসুস্থ হয়েছেন, সেখানে কোনো সন্দেহের অবকাশ থাকে না যে সেই বিচারপতি সত্যি অসুস্থ হননি। সুতরাং তিনি যে অসুস্থ হয়েছেন সেটি সত্যি এবং স্বতঃসিদ্ধ, এখানে ভানেরও কিছু নেই, এখানে সন্দেহের কোনো অবকাশ নেই। সুতরাং আমি এটা বলতেই পারি যে তিনি অসুস্থ ছিলেন, সেই কারণেই তিনি আসেননি। দিস ইজ ওয়ান। মামলা যেটা হয়েছে, যেটাকে বলা হয় হ্যাবিয়াস কর্পাস। হ্যাবিয়াস কর্পাস অর্থ হ্যাভ দ্য বডি বিফোর দ্য কোর্ট। আমাদের কনস্টিটিউশনে এটা যখন সাংবিধানিক যে অধিকারগুলোকে চর্চা করা হয় তার মধ্যে হ্যাবিয়াস কর্পাস একটা, আরও কিছু অধিকার আছে সরকারের বা রাষ্ট্রের কর্মকাণ্ডের বিরুদ্ধে। হ্যাবিয়াস কর্পাস হচ্ছে যখন কোনো ব্যক্তিকে যদি বিনা বিচারে আটক রাখা হয় এবং যে আটক রাখাটা আইনের চোখে গ্রহণীয় নয়, তখন আদালত এভাবে ডাইরেকশন দেয় স্টেটকে বা গভর্নমেন্টকে যে ওই ব্যক্তিকে কোর্টের সামনে নিয়ে আসা হোক, হ্যাভ দ্য বডি বিফোর দ্য কোর্ট। এবং কোর্ট সন্তুষ্ট হন যে যেভাবে তাকে আটকে রাখা হয়েছিল সে আটকে রাখাটা কি যথার্থ ছিল, আইন অনুযায়ী হয়েছে কিনা, সেটা কোর্ট সন্তুষ্ট হতে চায়। তো এই ক্ষেত্রে এই যে ছেলেমেয়েগুলোকে একের অধিক দিন ডিবি অফিসে যেভাবে রেখে দেওয়া হয়েছে সেটা বাংলাদেশের যে কোনো আইন অনুযায়ী সেটা অবৈধ।
কেন সেটা কি কোনোভাবে কি পারমিট করে? না, ঘুরিয়ে পারে না, পেঁচিয়ে কোনোভাবেই? পারে না। কেন পারে না? কারণ যে কোনো ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে আদালতে সমর্পণ করতে হয়। সে সে যতই ভয়ানক বিভীষিকাময় আসামি হয়ে থাকুক না কেন। তো তাদেরকে যদি বলা হয় যে হেফাজতে রাখা হয়েছে তাদের প্রোটেকশনের জন্য এবং ঘোষণা দিয়ে সেটা আইন সেটাকে সমর্থন করে না। তো যে এইভাবে এতদিন ধরে ছেলে মেয়েগুলোকে আটকে রাখা হয়েছে, সেটা স্পষ্ট দিস ইজ অ্যাবসলিউটলি উইদাউট লফুল অথরিটি। আদালত তো ওই যে 3 দিন ধরে শুনানি, মাঝে 3 দিন হলো আজকে। আদালত শুনতে পারেন, কিন্তু সেটা আদালতের বিষয়, যে আদালত কদিন শুনবেন, কি শুনবেন, সেটা আদালতের বিষয়। কিন্তু আমি একজন লয়ার হিসেবে এবং এই ধরনের মামলা একাধিকবার পরিচালনা করার জন্য 2008-এ 2007-এ এই ধরনের মামলা বহুবার রফিকুল হক সাহেব আর আমি একসাথে করেছি এবং আলাদা আলাদা করেছি। আমি রফিকুল হক সাহেবের জুনিয়র ছিলাম। তো এটা খুবই সাধারণ মামলা যে যে কোনো ব্যক্তিকে, সে যদি প্রাইভেট ব্যক্তিও যদি কাউকে আটকে রাখে বেআইনিভাবে, অন্যায়ভাবে, তখন আদালতের কাছে এসে বলতে হয় যে এই ব্যক্তিকে আইন বহির্ভূতভাবে আটকে রাখা হয়েছে, এবং কোর্ট তখন সন্তুষ্ট হয় সেই ব্যক্তিকে ডাকার ব্যবস্থা করে তার কাছ থেকে শুনে বা যেভাবে হোক তাকে কোর্টকে সন্তুষ্ট হতে হয় যে এই আটকটা যথার্থ ছিল কিনা, আইনগত ছিল কিনা। এখন সরকার যদি আদালত মনে করে 3 দিন নেবে, 4 দিন নেবে, সেটা আদালতের বিষয়। বাট পরিপ্রেক্ষিত বা আইনের বিষয় যেটা হচ্ছে যে কোনো ব্যক্তিকে 24 ঘন্টার বেশি কেউ এভাবে করে কোনো সংস্থা এভাবে আটকাতে পারে না। যে আমি আপনাকে আবারও ফিরবো, একটু যেতে চাই অধ্যাপক ডক্টর মিসবাহ কামাল স্যার, তিনি আমাদের সঙ্গে রয়েছেন ধানমন্ডি থেকে। স্যার, আমি আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, আপনি জানেন যে গতকালই সম্ভবত 14 দলের একটি বৈঠক ছিল। সেখানে বৈঠক শেষে বলা হলো যে 14 দল তারা একটি সিদ্ধান্ত নিয়েছেন যে জামায়াত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হবে। সেটি আজকে প্রজ্ঞাপন হওয়ার কথা ছিল, সেটি আজও হলো না। এটি কিন্তু অনেক পুরনো একটি বিষয়, আজকেও প্রজ্ঞাপন হলো না। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? কি মনে হয় কেন হলো না আজকেও? প্রথম কথা বলবো যে জামাত শিবিরকে নিষিদ্ধ করার যে দাবিটা, এটা তো অনেক পুরনো দাবি এবং দীর্ঘকাল ধরে এদেশের মানুষ, সাধারণ মানুষ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষজন সবাই এটা দাবি করে আসছিলেন। তো এবং এর এক পর্যায়ে বিশেষ করে যখন 71-এর ঘাতক দালালদের বিচারের প্রক্রিয়াটা জোরদার হলো এবং বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলো, সেই প্রক্রিয়ায় যে বিচারের রায়গুলো এসছে তার মধ্যে দিয়ে কিন্তু 71-এর যে মানবতা বিরোধী অপরাধ কিংবা আপনার ধরুন অ্যাট্রোসিটি ক্রাইম যেটাকে জাতিসংঘ বলছে, সে অ্যাট্রোসিটি ক্রাইমের জন্য কিন্তু ওই জামাতের ওই নেতৃবৃন্দের অপরাধ প্রশ্নাতীতভাবে প্রমাণিত হয়েছে। এবং প্রতিষ্ঠান হিসাবেও বা সংগঠন হিসাবেও জামাতের যে ভূমিকা এবং সেটা যে অপরাধী ভূমিকা, সেটা কিন্তু জাজমেন্টের মধ্যে এসছে। কাজেই আপনার জামাত নিষিদ্ধের ব্যাপারটা বহুকাল আগে থেকেই ছিল এবং এক পর্যায়ে জামাতের নির্বাচনে অংশগ্রহণ, তার রেজিস্ট্রেশন বাতিল করা হলো। কিন্তু এই যে এখন বিশেষ করে এই যে ধ্বংসযজ্ঞ হলো ছাত্র আন্দোলনের সুবাদ ধরে, এটাকে কেন্দ্র করে কিন্তু এখন জামাত শিবিরকে নিষিদ্ধ করার দাবিটা 14 দলের সভায় আলোচিত হলো এবং আমরা জেনেছি যে 14 দলের প্রতিটি দল তারা কিন্তু এই স্বাধীনতা বিরোধী শক্তিকে নিষিদ্ধ করার পক্ষে অভিমত দিয়েছে। তো এই যে আপনার অভিমত, এটাকে কার্যকর করার কথা ছিল আজকের গ্রন্থেই, কিন্তু সময় লাগছে। আমার ধারণা যে কোন আইনের বলে তাদেরকে নিষিদ্ধ করা হবে, যদিও আজকে সন্ধ্যায় আমরা শুনেছি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন যে তাদেরকে যে আপনার সন্ত্রাস দমন আইনের 18 নম্বর ধারার অধীনে তাদেরকে নিষিদ্ধ করার কথা ভাবছে। কিন্তু আমার মনে হয় যে এটা তো শুধু একটি সংগঠন না, কারণ এই সংগঠনের অনেকগুলো আপনার সহযোগী সংগঠন আছে এবং এদের লোকজন বিভিন্ন দলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাছাড়া আপনার
এরকম নতুন রাজনৈতিক দল তারা গড়েছে বলে ইতোমধ্যে অভিযোগ এসছে যে গায়ের জামা পাল্টে তারা যেন নিজেদেরকে লুকাতে পারেন, সেই চেষ্টাও কিন্তু এই দলের পক্ষ থেকে আছে, সেরকম অভিযোগও আছে। তো এই ধরনের নানান যে বিষয়গুলো, যে এখানে এর মাধ্যমে কি শুধু দল নিষিদ্ধ হবে, না দলের যারা প্রধান তত্ত্বাবধায়ক ছিলেন, অফিস বিয়ারার ছিলেন এবং এখন আছেন, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড সেটাও বন্ধ হবে। এবং এদের একটা বিশাল অর্থনৈতিক সাম্রাজ্য গড়ে উঠেছে, এদের একটা বিশাল সাংগঠনিক সাম্রাজ্য গড়ে উঠেছে, সেগুলোকে কিভাবে আপনার মানে সেগুলোর বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নেওয়া যায়, এই বিষয়গুলো আমার ধারণা যে ভাবছেন। এবং স্যার, এই বিষয়ে দীর্ঘদিন ধরে আলোচনা ছিল, এটি মানে এত দেরি কেন হলো, এখন এসে কেন বিষয়টি আলোচনায় আসলো? এটি তো আজকে নতুন না, দীর্ঘদিন ধরে এটি আলোচনায় ছিল। সেই আমরা 2013 সাল থেকেই দেখছিলাম নিষিদ্ধ হচ্ছে আদালতে গেল, আদালতেও অনেকটা নিষিদ্ধ ঘোষণা করলো, তাদের প্রতীক বাতিল হলো, কিন্তু এত দেরি হওয়াটা কি যৌক্তিক মনে করছেন? না, মানে এই দাবিটা তো বহু পুরনো এবং এটা বহু আগেই হতে পারত, কিন্তু যে কোনো কারণেই হোক মানে আপনার এই বিষয়গুলো নিয়ে সরকার হয়তো নিষিদ্ধ করার সিদ্ধান্তে যায়নি। কারণ আপনার একটা আলোচনা আছে এ ব্যাপারে, বিভিন্ন দেশে সমাজতাত্ত্বিক স্টাডিও হয়েছে যে কোনো রাজনৈতিক দলকে যদি নিষিদ্ধ ঘোষণা করা হয় তাহলে তারা আন্ডারগ্রাউন্ডে চলে যায় এবং আন্ডারগ্রাউন্ডে যে তখন হয়তো ঝুঁকিটা আরও বাড়ে। তো ইত্যাদি ধরনের নানান অভিমত আছে। হ্যাঁ, তো সেদিক থেকে আপনার সরকার কি ভেবেছেন সেটা সরকারি কোনো মানে প্রতিনিধি হয়তো আমার চেয়ে ভালো বলতে পারবেন, এই প্রশ্ন আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীকে করতে পারেন। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এই দাবিটা আরও বহু আগে পূরণ হওয়া উচিত ছিল। বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ সেই দাবিটা করেছেন। এখন দেরিতে হলেও যে ব্যাপারটা হচ্ছে সেটাকে আমি সাধুবাদ জানাই এবং আমি মনে করি যে মানে সাংগঠনিক এবং রাজনৈতিকভাবে জামাত শিবিরকে মোকাবেলার জন্য এটা একটা ভালো পদক্ষেপ। স্যার, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনার কাছে আবারও ফিরবো। স্যার, আপনি আমাদের সঙ্গে থাকুন। এখানে আপনি একটি কথা বলছিলেন স্যার, যে নমনীয়, এখন আজকের বিশেষ আজকের কথা বলছিলেন, সবাই একটু ভালোভাবে, সহজভাবে, স্বাভাবিকভাবে ছাত্রদের প্রতি আদর বলি, ভালোবাসা, স্নেহ দিয়ে তারা কথা বলছে, নমনীয় শব্দটা ব্যবহার করছিলেন। কি মনে হয় এই যে নমনীয় একটি সবার ওদের প্রতি আচরণ, এটি দেরি হলো কিনা, আগে থেকে করলে এই পরিস্থিতি সৃষ্টি হতো কিনা, আমি সেটা জানবো। দর্শক, তার আগে ছোট একটি বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গে থাকুন। ফিরলাম বিরোধীদের কথা বলছিলাম সাম্প্রতিক ইস্যু নিয়ে। স্যার, আপনার কাছে ছিলাম, যেটি আপনি বলছিলেন যে সবাই কিন্তু এখন আচরণটা অনেক বেশি সহনীয়, নমনীয় হয়েছে ছাত্রদের প্রতি, এটি আরো আগে হওয়া যেত কিনা? যেত, আমার তো মনে হয় যে আরও আগে হলে হয়তো এই পরিস্থিতির উদ্ভব হতো না। তার কারণ আমার মনে হচ্ছে আমাদের কয়েকটা শব্দ সম্পর্কে নতুন করে ভেবে দেখা দরকার। যেমন আমি বলতে চাই যে আমরা উস্কানি বলতে আসলে কি বুঝি, এটা বিভিন্নভাবেই উস্কানি হতে পারে। আর আসলে কোনটা উস্কানি আর কোনটা সহানুভূতি সে সম্পর্কেও আমার মনে হয় আমাদের ভেবে দেখা দরকার। আমাদের 18 কোটি মানুষের ছোট্ট একটা দেশ, ছোট দেশ কিন্তু 18 কোটি মানুষ, এই ছোট জায়গায় যদি অরাজকতা হয় তখন মানুষ কি খাবে, কিভাবে আয় করবে, কিভাবে জীবনযাপন করবে। আর একবার নানান মেশিনে কাজ করা অভ্যেস হলে তখন ম্যানুয়ালি করাও কিন্তু খুব কঠিন। আগামীতে তো এই যন্ত্রপাতি এইভাবে চললে তো অনেক কিছুই পাওয়া যাবে না, হাতেই অনেক কিছু করতে হবে, কৃষিতে ব্যাঘাত ঘটবে, তখন কি হবে? সুতরাং আমি তো দেখি নমনীয় না হয়ে কোনো উপায় নেই। তার কারণ একেবারে কোণঠাসা করে ফেললে তখন কিন্তু তারা আরও বেশি শক্তি প্রয়োগ করে। একটা বল যদি আপনি পানির ভিতরে আরও বেশি ঠেসে ধরেন, যত ভিতরের দিকে পানির ভিতরে ঠাসার চেষ্টা করবেন তত বেশি আপনার শক্তি লাগবে, তত বেশি কিন্তু উল্টা দিক থেকে প্রেশারটা আসবে। আমার মনে হয় সেই জন্য অবশ্যই নমনীয় ছাড়া কোনো উপায় আছে বলে আমার মনে হয় না। আর তাছাড়া আমাদের একটা
ভিউটা একটা দেখার বিষয় আছে। আমরা যারা সরকারে থাকি বা অন্যভাবে দেখি, একদিকে দেখি, তারা হয়তো উঁচু জায়গার থেকে তাদের একটা দৃষ্টি থাকে, কিন্তু আবার এই দিক থেকে অন্য দিক থেকে যারা দেখে তারা হয়তো অন্য দৃষ্টিতে দেখে। সেই জন্য এই যে দৃষ্টিভঙ্গি দুই দিকের, তারও এই নৈকট্যটা আনা দরকার, দূরত্ব আনা দরকার। তা না হলে আগামীতে শান্তি আনা খুবই কঠিন হবে। হয়তো কিছুদিন চাপা থাকবে, তারপরে দেখা যাবে আবার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবে সব, এক সমস্যা হচ্ছে। তবে আমার মনে হয় সরকার এটা ভালো করছে যে প্রথমে প্রাইমারি খুলছে, ধাপে ধাপে, এরপরে স্টেপ বাই স্টেপ এটা খুলবে। মিডিয়া, সোশ্যাল মিডিয়া যেমন আস্তে আস্তে খুলছে, কিন্তু আমার মনে হয় কি যে সবাই অবশ্য বলেন যে একেবারে সোশ্যাল মিডিয়া সব ওপেন করে দেওয়া উচিত। আমি সরকারে কাজ করার অভিজ্ঞতা থেকে বলতে পারি একেবারে ওরকম ওপেন প্রথমে করা উচিত না। অনেক আজে বাজে জিনিস লেখে, মিথ্যা জিনিস লেখে, আর অনেক সেক্সুয়ালি এক্সাইটেড বিষয় থাকে। কিন্তু আমাদের মতো দেশ না, আমি সাউথ কোরিয়াতে দেখেছি, টার্কির মতো দেশে দেখেছি, তারা একেবারে সেন্ট্রালি কন্ট্রোল করে কিন্তু এই বিষয়গুলো। সাউথ কোরিয়া তো কোনো ইসলামী স্টেট না, কিন্তু তারা কিন্তু করে কিছু বিষয় কিন্তু কন্ট্রোল করার আমার মনে হয় আমাদের এখন দেয়া হয়নি। আপনি জানেন যে এই ধরনের ফেসবুক বা ইউটিউব কিন্তু আসেনি, সারা দেয়নি। আসলে আমি আসুক, কিন্তু যেগুলো মিথ্যা মনে করে, যেগুলো মনে করে বাচ্চাদের অন্যদের জন্য ক্ষতি হয়, যেগুলো সেন্সেশন তৈরি করে, অবশ্যই সেগুলো আসলে সেন্সর করা উচিত, দেখা উচিত। আমি দেখেছি দুই দেশের উদাহরণ দিলাম, শিক্ষা সম্মেলনে গিয়েছি, তখন আমি লক্ষ্য করেছি, তাদের সাথে কথা বলেছি। কথা না বললে আসলে বোঝা যায় না, কিন্তু এগুলো থাকা দরকার। আর একটা জিনিস হয় কি, চাপের মুখে চাপ সৃষ্টি করা নানামুখী। চাপ সৃষ্টি করলে সেখানে কিন্তু মানুষ নর্মাল বিহেভ করে না। সেটা সরকারের পরেও চাপ হতে পারে, আবার সরকারের দিক থেকে এদের প্রতি চাপও হতে পারে। চাপ সৃষ্টি করলে কিন্তু দিশাহারা হয়, তখন ডেসপারেট বিহেভিয়ার করে। আজ থেকে 2000 বছর আগে কিন্তু সিসেরো বলছে, বিল্ড এ গোল্ডেন ব্রিজ ফর এ ডিফিটিং এনিমি, ফ্লিইং এনিমি। এনিমিরা যাতে পালিয়ে যেতে পারে তার জন্য একটা সোনার একটা ব্রিজ করে দেওয়া। কিন্তু একেবারে যদি চেপে ধরা হয়, দেয়ালে পিঠ থেকে যায়, তখন কিন্তু তারা আমি আপনার কথা যেতে চাই আপনার কাছে, যারা আন্দোলন করছে বা অনেক আমরা দেখছি সাধারণ মানুষও একটি অভিযোগ কিন্তু বিভিন্ন জায়গায় তারা করে থাকে, গণমাধ্যম, সোশ্যাল মিডিয়াতে, যে এই যে একটি জ্বালাও পোড়াও হলো, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হলো আন্দোলনের নামে, আমরা দেখেছি সেটি ঢাকা সহ বিভিন্ন জায়গায়। এটিকে কেন্দ্র করে আবার ব্যাপক সাধারণ মানুষের উপর একটি গ্রেফতারের নামে একটি হয়রানি চলছে। এটিকে আইনি মানে কি বলে আসলে আইনি জায়গা? আসলে এইভাবে দেখেন ব্যাপারটাকে, মূল বিষয় ছিল কোটা বিরোধী আন্দোলন, যেটা কোর্টের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের পরে এটা কিন্তু নিরসন হয়েছে। এখন কিন্তু ছাত্রদের এই অভিযোগ নেই যে কোটার বিষয়ে যে তাদের যে অভিযোগ ছিল, আশা করি এটা তাদের মনের থেকে অনেকখানি নিভে গেছে। এখন ইস্যুগুলো কিন্তু ভিন্ন ইস্যু। উনি বললেন যে নমনীয় হয়েছে, আমি তো বলবো যে আসলে নমনীয় কি হয়েছে কোনো পক্ষ থেকেই? একাধারে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে ছাত্রদের মধ্যে থেকে যে আন্দোলন করা হয়েছে, শুধু ছাত্রদের আন্দোলন, সেখানে ছাত্ররা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন না। সেখানে সব পক্ষ থেকে বলা হয়েছে, সব পক্ষে থেকে বলা হয়েছে, এবং আমরা সবাই বিশ্বাস করি যে ছাত্ররা যারা কোটা বিরোধী আন্দোলনের সাথে সত্যিকারভাবে সম্পৃক্ত ছিল, তারা কোটা বিরোধী আন্দোলনের সাথেই ছিল, তারা সন্ত্রাসী কোনো ধ্বংসযজ্ঞ ছিল না। সে থার্ড ফোর্স এসে সেখানে এই কাজগুলো করেছে, সেটাই আমরা বিশ্বাস করি, যা সরকার বিশ্বাস করে, সাধারণ মানুষও সেটা বিশ্বাস করে। তাই যদি হয়ে থাকে, তবে সেই ক্ষেত্রে এই ছাত্রদেরকে নিয়ে তাদের নামে মামলা কেন করা হচ্ছে? যদি নমনীয়তার কথা নজরুল ভাই যেটা বললেন, নমনীয়তা হলে তো নমনীয়তার কিছু কিছু আবরণ দেখা যায়। তো আবরণ যদি দেখতে হয়, কতগুলি ক্রাইটেরিয়া আমাদেরকে দেখতে হবে। তবে সেই ক্ষেত্রে ছাত্রদেরকে কেন গুলি করা হচ্ছে? যদি ছাত্ররা যদি ইনডিসিপ্লিন না হয়ে থাকে, ছাত্ররা যদি কোনো কারণে যদি তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত না হয়ে থাকে, তবে গুলির প্রশ্ন আসছে কেন? গুলিটা তাদের গায়ে লাগছে কেন? এই কারণেই আমরা কনসার্ন অ্যাজ সিটিজেন অফ দ্য কান্ট্রি যে এই ছাত্রগুলা এটা আমাদেরই সন্তান। সর্বোচ্চ আদালত থেকে বলা হয়েছে তারা আমাদের সন্তান, আমাদের সরকারের মহল থেকে বলা হচ্ছে তারা আমাদের সন্তান। আমাদের সন্তানের গায়ে কেন গুলি লাগবে? আমাদের সন্তানকে কেন
মামলার কারণে কোর্টে যেতে হবে। আমাদের সন্তান যদি আমরা সত্যি সন্তান মিন করে থাকি, সেই সন্তানদের জন্যে কেন আবার তাদের যদি কোটা বিরোধী আন্দোলনে কিন্তু তারা নেই, তাদের যদি আরও সমার্থক দাবি থেকে থাকে যে মামলাগুলো করা হয়েছে সেগুলোকে বন্ধ করা হোক। পারসিকিউশন বা নির্যাতন যেগুলো চালানো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, যে ডিবি অফিসে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, সেগুলো বন্ধ করা হোক। নমনীয় যদি হয়, যে অর্থে নজরুল ভাই বললেন আমরা নমনীয়তা দেখতে চাই এই প্ল্যাটফর্মের থেকে, সাধারণ সিটিজেন হিসেবে আমরা যে প্ল্যাটফর্মে আছি সেই প্ল্যাটফর্মে আমরা অবশ্যই চাই জামাতকে নিষিদ্ধ করা, জামাতের কর্মকাণ্ড থেকে নিবৃত রাখা, জামাত নিশ্চিহ্ন হয়ে যাক, এটা আমাদের চাওয়া, সবার চাওয়া, আজকের চাওয়া নয়। যেটা প্রফেসর সাহেব বললেন, এটা আমাদের অনেক স্বাধীনতার পর থেকে চেয়ে আসা হয়েছে, এটা আজ অবধি চাওয়া হয়েছে। 13 সালে নিবন্ধন বাতিল হয়েছে, আমাদের প্রত্যাশা ছিল যে সেদিন থেকেই জামাতের যে কার্যকলাপ আছে সেগুলো বন্ধ করা হোক। সেগুলো বন্ধ হয়েছে না হয়েছে সেটা সরকার দেখবেন, এখন কবে গেজেট হবে সেটার জন্য আমরা তাকিয়ে আছি। আমরা একই সঙ্গে দেখছি যে যদি আমরা রংপুরের বিষয়ে দেখেন, রংপুরে আমরা প্রকাশ দিবালোকে যে ভিডিওগুলো এসছে, কারাগুলি করলো কি মামলার এজাহারে কিন্তু নেই। এখন why there is not a single statement from government affairs যে পুলিশ অফিসার গুলি করলো তাকে কি সাসপেন্ড করা হয়েছে, তার এগেইনস্টে কি অ্যাকশন নিয়েছে? অ্যাজ এ সিটিজেন অফ দ্য কান্ট্রি আমি তো দেখতে চাই যে গুলি করলো, নিরস্ত্র একজন ছাত্রের বুকে গুলি করলো, তার এগেইনস্টে কি অ্যাকশন হয়েছে? আমরা তো দৃশ্যত তার এগেইনস্টে কোনো কিছু দেখছি না, কিন্তু আমরা দেখতে চাই, আমরা তো দেখতে চাই সিটিজেন হিসেবে আমাদের দেখার অ্যাক্সেস টু জাস্টিস, যে জাস্টিস সিস্টেম চলমান আছে সেটা আমাদের দেখার অধিকার আছে, এটা আমরা দেখতে চাই। যদি আমরা দেখি যে এরকম জাস্টিস সিস্টেম ঠিক মতো চলছে, সেক্ষেত্রে আমরা স্বস্তি পাবো। আমরা এই কারণেই কনসার্ন বিকজ আমাদের সামনের যে জেনারেশন, সেটা তারাই আমাদেরকে সামনে আমাদেরকে তারাই রিপ্রেজেন্ট করে আগামীতে, তাদের জন্য আমাদের কনসার্ন স্বাভাবিক নিয়মে আছে। একটু যেতে চাই মেজবা কামাল স্যারের কাছে। স্যার, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। তাহলে এখন যে প্রক্রিয়াটির মধ্যে রয়েছে, আপনি নিশ্চয়ই আজকে সন্ধ্যায় আপনি বলছিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আপনি নিজেও শুনেছেন কোন আইনে জামাত শিবিরকে নিষিদ্ধের দিকে যাচ্ছে, দেশে একটি পরিস্থিতিও চলছে, মানে বিষয়টি কি আসলে কি করা উচিত, দ্রুত করা উচিত বা কি করণীয় বলে মনে করছেন আপনি? শুনুন, আমি সামগ্রিক পরিস্থিতি নিয়ে বলি। হ্যাঁ, আমি প্রথমত মনে করি যে ছাত্রদের যে আন্দোলন ছিল, সেই আন্দোলন কোটা বিরোধী আন্দোলনটা কিন্তু পরিবর্তিত নাম হয়েছিল, সেটা হচ্ছে আপনার বৈষম্য বিরোধী আন্দোলন। তো হ্যাঁ, বৈষম্য বিরোধী আন্দোলন, এবং এই বিষয়টা মাথায় রাখতে হবে। এখন তাদের যে বৈষম্য তৈরি হয়েছে বলে তারা মনে করেছেন, যেমন ধরুন বিশ্ববিদ্যালয়ে সিট বন্টনে বৈষম্য, গ্রাম থেকে আসা, মফস্বল শহর থেকে আসা সাধারণ ছাত্রছাত্রীরা মানে তারা আসন পান না, তারা জায়গা পান না ডরমিটরিতে, সিট বন্টন করে আপনার সরকারি দলের যে মানে কর্তারা, সরকারি দলের নেতারা, এবং আপনার সাধারণ ছাত্ররা বঞ্চিত হয়। সেখানে যে আপনার কমন রুমে যে অসহনীয় নিপীড়নের শিকার তাদেরকে হতে হয়, সেগুলো তো বহুকাল ধরে আলোচিত হচ্ছে, বিভিন্ন সরকারের সময় আলোচিত হচ্ছে, কিন্তু কোনো সরকারি উদ্যোগ নেয়নি, বর্তমান সরকারের উদ্যোগ নেয়নি, এবং আপনার বিশ্ববিদ্যালয় প্রশাসনও কখনো উদ্যোগ নেয়নি। ফলে যারা সাধারণ ছাত্র, 98% সাধারণ ছাত্র, যারা ঢাকার বাইরে থেকে বেশিরভাগ পড়তে আসে, যাদের ঢাকায় মাথা গোঁজার ঠাঁই নেই, তারা কিন্তু এসে খুবই চাপের মুখে পড়েন। তো এটা ছিল একটা দাবি। তো এরকম যে দাবিগুলো ছিল, সেই দাবিগুলো 9 দফায় অন্তর্ভুক্ত হয়েছিল। 9 দফার মধ্যে একটা দফা পূরণ হয়েছে, বাকি যে 8টা দফা, সেই 8টা দফা পূরণের জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? এই যে আমাদের আইনজীবী হাসানুল করিম ভাই বলছিলেন যে আমাদের কিন্তু অ্যাক্সেস টু জাস্টিস দরকার, হ্যাঁ, তারপরে আমাদের রাইট টু ইনফরমেশন আছে, কাজেই সেইখানে আমাদের জানার অধিকার আছে নাগরিক হিসাবে। আবার যে সাধারণ ছাত্ররা, যাদের মধ্যে থেকে অনেক সাথীর প্রাণ ঝরে গেছে, এবং যে পরিমাণ মানুষ এই আন্দোলনে
নিহত হয়েছেন, প্রাণ দিয়েছেন, এটা কিন্তু বাংলাদেশের আগে কখনো হয়নি। কাজে আমাদের ছাত্রদের বুকে কিন্তু এখনো আপনার গভীর গভীর ক্ষত। হ্যাঁ, সারা দেশের মানুষ কিন্তু এটা নিয়ে উদ্বিগ্ন। তো এই অবস্থায় ছাত্ররা নিশ্চয়ই চান, আমি তো অনেক ছাত্রের সাথে কথা বলি, তারা যেটা চান সেটা হচ্ছে যে তাদের যে ন্যায়সঙ্গত দাবিগুলো সেগুলোর ব্যাপারে সরকার কথা দিয়েছে যে সেগুলো পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে। তো সেটা মেনে নেয়, সেটা কিন্তু আমাদের মাননীয় আইনমন্ত্রীও বলেছিলেন যে তার মধ্যে যেগুলো যুক্তিসঙ্গত সেগুলো পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন একই সঙ্গে, ক্রিয়া সরকার অ্যাডপ্ট করছে। হ্যাঁ বলেছেন। তো সেটার জন্য আপনার কি প্রক্রিয়া অ্যাডপ্ট করছে? কোনো দৃশ্যমান প্রক্রিয়া তো নাই। হ্যাঁ, যেমন ধরেন আপনার মানে কেবলমাত্র প্রথম 6টা মৃত্যুর ব্যাপারে আপনার একজন বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন অবশ্য সম্প্রতি আমরা শুনলাম যে আরও 2জন সংখ্যা বাড়িয়ে সকল মৃত্যুর ব্যাপারটা তারা দেখবেন। সেটা ভালো খবর, কিন্তু সেটা দ্রুত হওয়া দরকার। তাহলে আপনার একটা আস্থা আসবে। আমি আগেও একদিন বলেছিলাম, আমি আজকে আবার বলতে চাই যে ছাত্রদেরকে আস্থায় নিতে হবে, ছাত্রদের আস্থা অর্জন করতে হবে। সেজন্য যেটা দরকার যে আপনার ছাত্রদের বাদবাকি দাবিগুলো পূরণ করার জন্য সরকার অন্ততপক্ষে একটা কমিশন করে দেন, 3 সদস্যের 5 সদস্যের একটা কমিশন করে দেন, এবং সেই কমিশনটা যেন আমলাতান্ত্রিক কমিশন না হয়। তার মধ্যে যেন শিক্ষাবিদ থাকেন, সমাজের বিশিষ্ট গ্রহণযোগ্য মানুষজন থাকেন, বিচারপতি থাকতে পারেন, সাংবাদিক থাকতে পারেন, এবং আপনার তার মাধ্যমে একটা গ্রহণযোগ্য একটা 3 জন বা 5 জনকে নিয়ে রাজনীতিবিদ থাকতে পারেন, সরকারের প্রতিনিধিত্ব নিশ্চয়ই থাকবে, দিয়ে আপনি একটা কমিশন কিংবা একটা কমিটি করে দেন যারা এই দাবিগুলো পর্যালোচনা করবে, করে হয়তো ধরেন 3 সপ্তাহের মধ্যে বা 4 সপ্তাহের মধ্যে, 1 মাসের মধ্যে সরকারের কাছে একটা রিপোর্ট দিবে, এবং সেই কমিশন ছাত্রদের কথা শুনবে, ছাত্র সংগঠকদের কথা শুনবে, সমাজের যখন দৃশ্যমান কোনো অগ্রগতি দেখবে তখন ছাত্ররাও নিশ্চয়ই নিবৃত্ত হবে, তারাও এই আন্দোলন থেকে সরে আসতে পারে। স্যার, আপনার কাছে আমি আবারও ফিরবো, একটু যেতে চাই এনআই খান স্যার আপনার কাছে। স্যার কিন্তু কয়েকটি কথা বলছিলেন, তিনি একটি কথা খুব গুরুত্ব দিয়ে বলছেন যে বৈষম্য বিরোধী, শুধু যে কোটা সংস্কার বা তা কিন্তু নয়, তিনি বলছিলেন যে ছাত্ররা এখন একটি তাদের জীবনের যত বৈষম্য আছে সব কিছু সংস্কার চাই। আপনারা একদম রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে দায়িত্ব পালন করে এসেছেন, আপনি নিজেও এই 53 বছরেও আপনাদেরকে রাষ্ট্র অনেক দায়িত্ব দিয়েছে, সচিব যারা ছিলেন বা রাষ্ট্রের যত কর্মকর্তা সরকারি, আপনারা কেন এক বৈষম্য দূর করতে পারলেন এতদিন? আমি সেটা জানবো, দর্শক বিরতি, ফিরছে একটু পরে, সঙ্গেই থাকুন। বিরোধীরা আবার ফিরে এলাম, কথা বলছিলাম সাম্প্রতিক ইস্যু নিয়ে। আমরা যেতে চাই এনআই খান, আপনার কাছে একটি প্রশ্ন রেখেছিলাম বিরতির আগে স্যার, যে আমাদের মেজবা কামাল স্যার বলছিলেন যে শুধু কোটা না, সব ক্ষেত্রেই বৈষম্যর দূর করার জন্য মূলত দেশের, তিনি বলছেন ছাত্রদের পাশাপাশি আরও অনেক শ্রেণীর মানুষ এই আন্দোলনে যুক্ত হয়েছেন। এই বৈষম্য দূর করতে কেন রাষ্ট্র পারল না? আমি মনে করি আপনারাও সেই দায় এড়াতে পারেন না। একটা প্রশ্নের লিডিং কোশ্চেনের মাধ্যমে এটা আমি উত্তর দেব। দেখুন, আমি যখন শিক্ষা সচিব হই তখন সকল ভাইস চ্যান্সেলর মহোদয়দের সাথে বসেছিলাম, আমাদের শিক্ষামন্ত্রী সহ। কী জন্যে? যে আমরা একটা সমন্বিত একটা ভর্তি ব্যবস্থা করতে পারি কিনা। তখন গ্রাম থেকে আসে, ট্রাভেল করে, এসে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরীক্ষা দেয়। তখন বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছিল যে এটা আমরা স্বায়ত্তশাসিত, আমাদের ব্যাপারে হস্তক্ষেপ করছেন কেন। এটা মন্ত্রীর সভাপতিত্ব হয়েছিল, আমি বসেছিলাম, মন্ত্রী মহোদয় মুক্তা নামে একজন, উনি এখন এমপি হয়েছেন পঞ্চগড়ে, আমরা এটুআই থেকে বসেছিলাম। তো সেটা করা যায়নি, প্রশ্ন করেছিলেন। ওনাদের যখন নিজেদের বিষয় হয় তখন কিন্তু বলে স্বায়ত্তশাসনের বিষয়, আর যখন অন্য বিষয় হয় তখন বলে এটা সরকার করে না। তেমন কোনো পর্যায়ে যে পর্যায়ে আছে, আসলে কোনো পর্যায়ে কিন্তু তার স্বার্থটা এটা না, শিক্ষকদের কথা বলছি না, সব সেক্টরে। আমি তো সব সেক্টর হিসেবে বলছি, একটা উদাহরণ হিসেবে বললাম, এটা প্র্যাকটিক্যাল উদাহরণ হিসেবে। আমরা যদি সত্যি কথা বলি, শিক্ষার্থীদের দেখেন তো অনেকেই বলেছে, আমরাও তো বলেছিলাম যে কোর্ট থেকে আগে ডিসিশন হোক, তারপরে সরকারের। কিন্তু তারা কি বলছে? তারা বলছে না,
এখনই সরকারের দিতে হবে। অনেক বিশেষজ্ঞ এইসব জায়গায় বসে কিন্তু বলেছে না, সরকার এখন দিতে পারে, একটা সিদ্ধান্ত দিতে পারে, সরকার সার্কুলার করতে পারে কোর্টে থাকা অবস্থায়। কিন্তু আমি আমার যে অভিজ্ঞতা সেটাতে এখানে বলে গেছি যে কোনো সরকারের বাপের ক্ষমতা নাই। কোর্টে যখন থাকে, বিচারাধীন থাকে, ওই বিষয়ে কিভাবে দেবে? তারপরে সর্বোচ্চ আদালতে, অ্যাপিলেট ডিভিশনে। আমি একটু আপনার কথা সূত্র ধরে আমি একটু শেষ করি আর কি। সুতরাং একটুখানি শেষ করে তারপরে, শেষ ঠিক না, মাঝামাঝি পথে আসি। তাইলে হচ্ছে কি, এটা কিন্তু একটা কালচারাল ইস্যু অনেক বিষয়ে। সুতরাং সরকার অনেক কিছু ইচ্ছা করলেও কিন্তু করতে পারবে না। ধরেন আমরা যে স্টেট ছেলেদের যদি ওখানে ওপেন করে দেওয়া হতো শিক্ষার্থীদের, তারপরে যে পুলিশ এই যে এত বিশাল একটা গন্ডগোল, যদি পুলিশে কিছু না করতো তাহলে কোন অবস্থা হতো? আরো কয়টা অফিস পড়তো, আরো কত মানুষ মারতো, রাস্তার লোকে আসতো। এবং আমরা দেখি, প্রথম আলোতে দেখলাম যে যারা অনেকেই নন পলিটিক্যাল লোক জয়েন করেছে। আমরা তো অনেক দিকে কাজ করেছি, আমাদের আলাদা অভিজ্ঞতা। কেন করেছে আমি মনে করি তার কারণ রাস্তায় যারা সবজি বেচে, এটা বিক্রি করে, এরাও কিন্তু একসাথে দৌড় দিয়ে যে একটা ইট মেরেছে পুলিশে। কেন? এরা দেখেন আপনারা আছে, এর কারণ হচ্ছে কি রাস্তায় চাঁদা নেয়। তার কারণ রাস্তায় যদি ফুটপাতে উপরে বসে তাহলে এক ধরনের চাঁদা, এক ধরনের লোকে চাঁদা নেয়, নিচে আর এক ধরনের সংস্থার লোকেরা চাঁদা নেয় কিন্তু তাদের একটা বিরাট ক্ষোভ। তো সুতরাং যখন সুযোগ পেয়েছে তখনই কিন্তু তাকে ঢিল মেরে দিয়েছে। সুতরাং যত সোজা আপনারা মনে করছেন, জনসাধারণ যেমন সরকারও সেরকম আচরণ করে, আবার সরকার যেমন বৈষম্য দূর হলো, জনসাধারণ এটা বলছি। সুতরাং বৈষম্য কিন্তু উপর থেকে সরকার পারবে না। প্রত্যেকটা সংস্থা, প্রত্যেকটা যেসব অর্গানাইজেশন আছে, যেসব অর্গান আছে, তারা তাদের যদি রিফর্ম করে। আমি একটু একটু বলবেন না, এনআই খান স্যার বলছিলেন যে শুধু সরকারের একার পক্ষে বৈষম্য দূর করা সম্ভব নয়। তিনি তার যখন শিক্ষা সচিব ছিলেন, তিনি সব ভিসিদের নিয়ে বৈঠক করে একটি সহযোগিতা চেয়েছিলেন এই বৈষম্যের বিষয়েই দূর করবার জন্য, সেখানে সহযোগিতা পাননি। আপনি কি মনে করছেন, তার সঙ্গে আপনি একমত কিনা যে শুধু সরকার পারছে না, অন্যরা সহযোগিতা করছে না? বিষয়টি কি? আপনি আমাকে জিজ্ঞাসা করছেন? জি। আচ্ছা আচ্ছা, জি। আচ্ছা শুনুন, আমি আসলে মানে এনআই খান সাহেবের কথার উত্তরে অন্যভাবে কথাটা বলবো। একটু আগে তিনি যখন প্রথম পর্বে বলছিলেন, তখন তিনি বলছিলেন যে সরকারের জায়গা থেকে যখন দেখে, তখন দেখাটা হয় উঁচু জায়গা থেকে দেখা, আর যখন মানে অপর দিকে যারা থাকে তার মানে তাদের জায়গাটা হচ্ছে নিচু জায়গা। সমস্যাটা এই জায়গায় আসলে আমাদের এই মানে মুক্তিযুদ্ধের মাধ্যমে, এটা কিন্তু মেটাফর বলেছি, এটা বলেছি সরকার কিন্তু সামগ্রিক দেশের কথা চিন্তা করে কথা বলে। আর যখন একটা অর্গানাইজেশন, একটা গ্রুপ, তখন কিন্তু তার একটা স্মল সার্কেলে চিন্তা করে। দ্যাট ওয়াজ মাই পয়েন্ট। উঁচু নিচু, ছোট বড়, দর্শকরা কিন্তু অনেকে আছে যাদের শিক্ষার স্ট্যাটাস যেমন, তারা সেভাবে ভাববে। কিন্তু আপনি আমার কথাটা বলতে দেন এনআই খান স্যার। বলেন। শোনেন, আসলে ব্যাপারটা হচ্ছে কি, যে এবারের যে গোটা আন্দোলনটা, এটা থেকে বোঝা যাচ্ছে যে আপনার যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তারা উঁচু জায়গা থেকে বিষয়টাকে দেখছেন, আর এই ছাত্ররা, শিক্ষকরা, তারা যেন নিচু জায়গার মানুষ। তো এই যে সাধারণ মানুষ তো নিচু জায়গাতে আছেই এই দেশে, এই মানে শ্রেণীবিভক্ত রাষ্ট্রে। তো আসলে মুশকিলের জায়গাটা যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে এই স্বাধীন বাংলাদেশে বৈষম্যের সমাজে মানুষজন কিন্তু এই বৈষম্যের যে ব্যাপকতা, সেটার কারণে তারা অসন্তুষ্ট। এই যে ধরেন সাধারণ মানুষ কেন নেমে এসছে, এই যে 92% সাধারণ মানুষ নেমে এসছে আন্দোলনে, তার কারণটা কি? এই যে আপনার রাস্তায় তারা সাধারণ মানুষ ব্যবসা করে ফুটপাতের জন্য পুলিশকে চাঁদা দিতে হয়, মানে আপনার মানে গুন্ডা পান্ডাকে চাঁদা দিতে হয়, এবং আরও বিভিন্ন রকমের তাকে খায় খরচ মেটাতে হয়। তার নিজের পরিশ্রমের আয়টা সে ঘরে তুলতে পারে না। আবার এদিকে জিনিসপত্রের যে দাম, তা নিয়ে তার জীবন দুর্বিষহ। এই বৈষম্য কি শুধু সরকার একা পারবে দূর করতে? সেটি জানতে চাই, ছোট্ট করে জানতে চাই, শুধু সরকার একার পক্ষে সম্ভব কিনা বৈষম্য দূর করা? না শুনুন, মানে আমি যেটা বলতে চাইছি যে আগে বুঝতে হবে যে মানুষের প্রতিক্রিয়াটা কেন হচ্ছে, এবং সেই ক্ষেত্রে আমি মনে করি সেটা হচ্ছে যে এই ব্যাপারটাকে সরকারকে ভাবতে হবে, এবং সেটা কিভাবে ভাবা যায়, কি করা যায়,
সেজন্য তো ডায়ালগ করতে হবে। আমরা যদি আপনার সেই ডায়ালগটা না করি, হ্যাঁ, এবং আপনার যারা আপনার এই ঘটনাগুলো ঘটায় তাদের ব্যাপারে যদি ব্যবস্থা না নিই তাহলে তো আস্থা হবে না। সাইদের মতো ছাত্রকে, আইনজীবী হাসানুল করিম ভাই বলছিলেন, সাইদের মতো একটা নিরস্ত্র ছাত্রকে যে গুলি করলো, তারপরে যে এফআইআর তৈরি হলো, সেই এফআইআরে কি বলছে? এফআইআর বলছে যে আপনার মানে ছাত্ররা দুই পক্ষ পরস্পরকে গুলি করছিল, তার মাঝখানে পড়ে মারা গেছে। সারা দেশবাসী চোখে দেখলো, অথচ আপনার একটা ফালতু এফআইআর বানানো হলো। তো এরকম একটা ব্যবস্থায় আপনার তখন যদি সরকার যারা তাদের ক্ষমতার অপব্যবহার করে, যারা দায়িত্ব অবহেলা করে, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা তার মানে তাহলে তো মানুষের ব্যবস্থা নিতে হবে যে পক্ষই হোক। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে যুক্ত হয়ে কথা বলবার জন্য। নিশ্চয়ই স্যার আপনার সঙ্গে আমরা আবার একদিন যুক্ত হব। আমরা একটু যেতে চাই হাসানুল করিম আপনার কাছে। আজকে প্রধানমন্ত্রী বলেছেন তিনি প্রয়োজনে সহিংসতার যে তদন্তের জন্য জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন, এটি কেন প্রয়োজন হলো? দর্শক তার আগে একটু আমি আবারও ফিরে এলাম। কথা বলছিলাম সাম্প্রতিক সময়ে ছাত্র আন্দোলনের বিষয়ে। একটু যেতে চাচ্ছিলাম ভাই আপনার কাছে। প্রধানমন্ত্রী হচ্ছে জাতিসংঘের যদি জাতিসংঘ সহযোগিতা করে তিনি সেটাকে স্বাগত জানিয়েছেন, দরকার হবে কিনা? আর আগে আপনার একটা বিষয় কথা বলতে দু ভাইয়ের মধ্যে যে প্রশ্নটার অবতারণ হচ্ছিল, যেটা আপনি বলছিলেন বৈষম্যের ব্যাপারে। দেখেন, ডিসপ্যারিটি, ডিসক্রিমিনেশন, এই যে বিষয়গুলো আসে সেগুলো নিরোধন করার দায়িত্ব সরকারের, স্ট্যাটুটরি কর্পোরেশনের। তো আমি একজন সিটিজেন, আই উইল বি সাবজেক্টেড টু ডিসক্রিমিনেশন। কে ডিসক্রিমিনেশনটা করে, কোথার থেকে আসে, সেটা আসলে এটা সরকার বা স্ট্যাটুটরি কর্পোরেশন, স্বায়ত্তশাসিত সেমি গভর্নমেন্ট যে ইনস্টিটিউশনগুলো আছে, বৈষম্যমূলক আচরণের যে বিষয়গুলো আসে সেটা এদের সাথে সম্পর্কিত। সিটিজেনের বৈষম্যের সাথে সম্পর্কিত না। যে কোনো বৈষম্য নিরসন করবে গভর্নমেন্ট, স্বায়ত্তশাসিত সরকার, স্ট্যাটুটরি কর্পোরেশন, লোকাল অথরিটি, এদের দায়িত্ব। সুতরাং বৈষম্যের ব্যাপারটা যেটা আছে, যে বৈষম্যের কথা বলা হয়েছে, যে আলোচনা যে বুঝেছিলাম, সেখানে আসলে এটা দায়িত্ব সরকারের, এটা নিরসন। আমরা জাতিসংঘের বিষয় সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন যে যদি আমাদের দেশে প্রথমত দরকার হচ্ছে যে এটা খুবই মানে সুখের সংবাদ এবং আনন্দের সংবাদ যে প্রধানমন্ত্রী যেখানে বলেছেন যে একটা সুষ্ঠু তদন্ত হবে, তার উপর আলোকপাত করেছেন। এটা আমাদের বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে প্রধানমন্ত্রী যদি নিজে মনিটর করেন, সেখানে সুষ্ঠু তদন্তের বিষয়টি চলে আসবে। এবং আজকের দিনে বিভিন্ন প্রবাহে যে বিষয়গুলো যে প্রবাহগুলো আমরা দেখছি, সেটা সুষ্ঠু তদন্তের সমার্থক। প্রধানমন্ত্রী সম্ভবত জাতিসংঘের প্রশ্ন বলেছেন এই কারণেই যে আমাদের দেশে যে তদন্তগুলো হবে সেটা যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হবে, সেটাকে সুনিশ্চিত করার জন্য, এবং যদি কারোর মনে কোনো সন্দেহ থাকে সেই জন্যই সম্ভবত তিনি আহ্বান জানিয়েছেন যে যদি জাতিসংঘ থেকে যদি কোনো রকম সহযোগিতার প্রশ্ন আসে বা তাদের অংশগ্রহণের প্রশ্ন আসে, তারা এখানে যাতে আন্তর্জাতিকভাবে জিনিসটা স্বীকৃত হয়। অসংখ্য ধন্যবাদ স্যার। একদম শেষ মুহূর্তে আমরা আছি, জানতে চাই এই যে একটি সংকট চলছে, আমরা কিন্তু শুরুতেই বলছিলাম যে এটি একদম শেষ হয়ে গেছে, এটি হয়তো বলা যাবে না। নিশ্চয়ই আপনি আমার সঙ্গে একমত হবেন। এখন এইচএসসি পরীক্ষা চলমান রয়েছে, সব স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, নিয়োগ পরীক্ষা সব বন্ধ রয়েছে। আজকে থেকে মাত্র স্বাভাবিক কার্যক্রম শুরু হলো অফিস আদালতের। কি করণীয় সমাধানে ছোট্ট করে জানতে চাই। আসলে কিছু বিষয় আছে এটা অপূরণীয়, কিন্তু আমাদের সব সেক্টরে লং টার্মে রিফর্ম করতে হবে। আমি একটা উদাহরণ দিই, 100টা মার্ডার হলে তার কয়টা বিচার হয়? হ্যাঁ, কোর্টের তো ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু কোর্ট কিভাবে করবে যদি ঠিকমতো সাক্ষী না দেয়, যদি ঠিকমতো ইনভেস্টিগেশন না হয়? সুতরাং সকল সেক্টরে কিন্তু দায়িত্ব আছে। সকল অর্গানাইজেশন যদি সঠিকভাবে কাজ না করে, তাহলে তো রাষ্ট্র সুষ্ঠুভাবে হবে না, সম্ভব না। আপনারা স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখেন। তো সেই জন্য অনেক সব সেক্টরগুলোকে রিফর্মের দরকার আছে। রিফর্ম এটাই আমি মনে করি সবচেয়ে বড় জিনিস। পুলিশের যেমন প্রশিক্ষণের দরকার আছে, জনসাধারণের প্রশিক্ষিত করার দরকার আছে, শিক্ষা ব্যবস্থা ইমপ্রুভ করা দরকার আছে। নাহলে কিছুদিন পর এরকমই হবে এবং এটা সামাল দিতে কিছু
কর্মকাণ্ড হবে সেটাতে আরও ক্ষতি হবে, অপূরণীয় ক্ষতি হবে। জি হ্যাঁ, জনাব এনায়েত খান, জনাব আহসানুল করিম, আপনাদের জিজ্ঞাসা অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম তিনজন বিজ্ঞ অতিথির সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে কিভাবে এটি পুরোপুরি সংকট কাটিয়ে আমরা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরব, দেশ আবার অর্থনৈতিক চাকা সচল হবে, সব কিছু আগের মতো চলবে। তারা যেটি বলেছেন যে সব পক্ষকে, শুধুমাত্র সরকার একার পক্ষে কিন্তু সম্ভব নয়। যতগুলো সংস্থা রয়েছে, শিক্ষার্থী রয়েছে, অভিভাবক, শিক্ষক, আইনজীবী, সব পেশার মানুষ, সরকার, সব সংস্থা এক হয়ে যদি এই অবস্থা থেকে ওঠার জন্য চেষ্টা করেন, তাহলেই কেবল এই সংকট পেরিয়ে আমরা আবারও পুরোপুরি স্বাভাবিক কার্যক্রম চালু হবে দেশের, এবং অর্থনীতির জায়গা সচল হবে। নিশ্চয়ই সেটি হবে, আমরা সে প্রত্যাশা শেষ করছি। আজকের মতো অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে দেখা হবে। শুভরাত্রি।